configuration. ট্রাই করছিলাম, ইজি লাগছে না হার্ড লাগছে সেটা? কঠিন লাগছে না ভাই, ইজি আছে। আর বাকি সব রেদওয়ান ইসলাম আরিফ এটা কেউ এটা লাগছে যে প্র্যাকটিস করছিলেন? হাসান মোহাম্মদ, রেদওয়ান ইসলাম আরিফ, হাসান মোহাম্মদ, রেদওয়ান নাইনি, হাসান মোহাম্মদ, আচ্ছা তো আমরা টেকনিক্যাল এসে কিছু পার্ট দেখছিলাম বা ইউএসটিসি ইউএসটিসি সার্ভিস যেটা এটা যে ফার্স্ট আমরা দেখলাম যে ইউএসটিসি কনফিগারেশন দেখলাম robot.txt ও তিনটা জিনিস আমরা দেখছিলাম আমার গত ক্লাসে। ও তিনটা জিনিসে খাওয়ার কোনো সমস্যা আছে না? আচ্ছা তো আমরা একটা জিনিস বাকি দিয়েছি লাস্ট ওয়ান গুগল অ্যানালাইটিক্স।
ফাইবার গিগে দেখছি অনেকে লেখা দেয় স্কিম কিতে জানি একটা লেখা দেয়, এটা কিতা? কোনটা? ফাইবার গিগের মধ্যে আর কি নিচে কিওয়ার্ডের মধ্যে লেখা দেয় স্কিম কিতে জানি একটা লেখা দেয়। জাস্ট পুরো আইডিয়া না কোন বিষয়টা। ফাইবার অনি হয় হয় ফাইবার। ইওস টেসিও এটা সার্চ দিলে দেখবা। প্রথমটা দিবেন সবার নিচে যে কিওয়ার্ড। কিওয়ার্ড অনি হ্যাঁ কিওয়ার্ড হয়। যেমন যদি না ওটা আমি ও ওটা হতো হয় জানি। হয় ভাই এটা এটা আচ্ছা এটা কাজটা রাখলাম মানতে পড়িস এটা রাখা জায়গা কোথায় দুই কাজ আর কি লং প্রসিওর জানি না এই কাজটা এরকম কাজ এগুলো অনেক রকম কাজ আছে স্টুডিও এসএল লাগানো কারণ আপনাদের মেবি হচ্ছে আচ্ছা এটা কাজটা ওটা যে লাইক যে ওসে কোন সময় দেখলাম 2400 রেজাল্ট আই কেন হ্যাঁ 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 ওটার উপরে ওসেটা তার ওয়েবসাইটটা এসএ করে দেওয়ার লোক ওটা তা করিয়া দেয় যেমন অনেক সময় কোনো ওয়ার্ড দিয়ে সার্চ করতে ওয়েবসাইটে কোনো ওয়ার্ড আয় তার ছবি টবি হলতা লই যায় যেমন ওখানে অনেক দেখা যায় বাম সাইড ডাইন সাইডেও দেখা যায় ওটার উপর ছবি টবি দিয়া দেয় মানে বেশিরভাগ সময় সেলিব্রিটিদের নিয়ে সার্চ দিলে দেখছি তাকে। যে ওটা ওগুলো ওগুলো আলাদাভাবে করা যায় একটু হালকা একটা কোডিং টাইপের আচ্ছা তো আমরা একটা স্টেপ আমরা বাকি তো এগুলো তার দরকার নাই। না জানি আগে দরকার নাই কোডিং কোডিং করলে এটার লাগে আলাদা চার্জ তুই ওর যে তার যে ফেসবুক যে পেজ যেটা আইবো সরি তার ওই যে ওয়েবসাইট যে ব্লগ যেটা আইবো ও ব্লগের কিছু একটা অংশ ডান সাইডে শো করতো শুধুমাত্র তো এখানে নর্মালি একটা ওয়ার্ডের লগে এই জিনিসটা শো করে ও যে শুধুমাত্র তার ওই যে ও তার ওয়েবসাইট একটা একটা জিনিস শো করে যে কিতা কয় ইউআরএল আর তারপরে এসইও মেন একটা তারপর বাম সাইডে তার আরো বাকি যে কিছু আছে ছবি টবি দিয়ে তার কিছু শো করে এগুলো এটা ইম্পর্টেন্ট না যে তাস্তে বলে কিছু না বুঝছেন গুগল অ্যানালাইটিক্স অ্যানালাইটিক্স অর্থ দিয়ে কিতাব বুঝাইছে বুঝছেন গুগল অ্যানালাইটিক্স দিয়ে কিতাব বুঝায় অ্যানালাইটিক্স দিয়ে কিতাব বুঝায় বুঝছেন অ্যানালাইটিক দিয়ে কিতাব বুঝায় বুঝছেন অ্যানালাইসিস বা অ্যানালাইটিক দিয়ে কিতাব বুঝায় আমরা কিন্তু এই ওয়ার্ডটা আগেও একবার ইয়ে করছিলাম আমরা ভুলে গেছি আমরা কম্পিউটার অ্যানালাইসিস কাজ করছিলাম আমরা নেই তার নেম শুনছেন অ্যানালাইটিক দিয়ে কিতাব বুঝায়
আমরা তো ওয়েবসাইটটা বা ওয়েবসাইটে কাজ টাজ করলাম বা অনেক সময় ক্লায়েন্ট এগুলো তো দেখতে পারে না, বুঝে না। সেখানে বিষয়টা হলো যে এই জিনিসগুলো হয়ে থেকে একটা ওয়েবসাইটে ট্রাফিক গুলা কোন সময় কোন জায়গা থেকে আয়, কত সময় ট্রাফিক গুলা থাকে সবগুলা দেখা যায়। যে একটা দরকার বাংলাদেশ থেকে ট্রাফিক প্রায় 3টার সময় যায়, গিয়া 20 মিনিট বা 1 ঘন্টা থাকে, এই জিনিসগুলো গুগল আইডিকেও দেখা যায়। তো এই এই দেখার লাগে প্রথমে গুগল আইডিকে তার একটা নিজস্ব সাইট আছে। অ্যানালিটিক্স গুগলের এই সাইট আছে তারা। তো সাইটে তারা প্রথমে অ্যাকাউন্ট খুলতে হইব, রেজিস্টার। তারপর দেওয়া এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট সেটা প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম দেওয়ার লাগে, আপনার অ্যাকাউন্ট নাম দেওয়ার লাগে। তো গুগল আইডি কোনো ক্লায়েন্টের সেটিং করে দিতে আছে, তাহলে ক্লায়েন্টের জিমেইলটা নিয়ে আইব, বুঝছেন? ক্লায়েন্টের জিমেইল দিয়ে দিল, আপনার জিমেইল দিন দিয়ে আপনার জিমেইল ইউজ করতে, আর বেসিক্যালি ক্লায়েন্টের জিমেইল আনলিবা। তো এই অ্যাকাউন্টের নামটা কিন্তু ওখানে যে ইমেইলের লগে দেওয়া থাকে, এই ক্লায়েন্টের নাম অন্য সময় দেওয়া এখানে ইমেইলের লগে দেওয়া থাকে। তো এই নামটা আপনি ইউজ করতে পারেন। তারপরে এগুলো বাকি যেগুলো আছে তারপরে এবার নেক্সট। তারপরে কনসেপ্ট ও 3টে জিনিস দেখি তা বুঝেন, ওয়েব অ্যাপস এন্ড ওয়েব, এগুলো দেখি তা বুঝেন। আমার ওয়েবসাইট কি অ্যাপস আছে নিয়ে না শুধু অনলাইন অ্যাপ ওয়েবের? তো আপনার অ্যাডিস মানে হলো যে আপনি দেখতে যারা তথ্যগুলো দেখতে আপনার এগুলো যেমন ট্রাফিক আর না, তো এটা আপনাদের শুধুমাত্র ওয়েবসাইট টাকা তাইলে ওয়েব, যদি অ্যাপস টাকা তাইলে অ্যাপস। আর অ্যাপস অনেক অ্যাপস থাকে শুধু, মানে অনেকে অ্যাপস আর ওয়েব দুইটা থাকে, যেমন দরকার ফাইবারও দরকার, ফাইবার অ্যাপসও আছে, ওয়েবসাইটও আছে। তো ওই বিষয়টা যদি শুধু ওয়েব থাকে ওয়েবও দিলাম, তারপর নেক্সট গেল। তারপর হয়েছে ওয়েবসাইটের নাম, আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের নামটা দেওয়ার লাগে। তো আমরা তো ওয়েবসাইটের নাম জানি, যে আমাদের ওয়েবসাইটের যে নাম তারপর নামটা আমরা এখানে দেওয়া দেব। আচ্ছা, তারপর ওই জিনিসটা এলো দুইটা ফুল মিনিং জানেননি আপনারা? এই দুইটা ফুল মিনিং জানেননি আপনারা? এইচটিটিপি তো মনে হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস দিয়ে কি তাহলে জানেন? আর কেউ জানেননি? এস দিয়ে সিকিউরড মনে হয় বোধহয়। বুঝছেন, যে ওয়েবসাইট গুলো ও দুইটা থাকে, দুইটা মাঝে কোনটা তাহলে স্ট্রং বুঝায় ওয়েবসাইটটা? এস থাকলে বাকি সব বুঝরানি। তো এইচটিটিপি হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর মানে এই সাইটটা কিন্তু সিকিউরিটি, কেন আপনার যে তথ্যগুলা যে আপনি কোনো কিছু লগ ইন করেন বা কিছু হন, এগুলা তথ্যগুলা সেফ থাকবে। এই তথ্যগুলা সেফ থাকবে, এগুলা কোনো মানে তারা ওয়েবসাইট গুলা তারা এগুলা মানে হ্যাকিং করতে পারবে না, কিছু না। তো আমরা এই ওয়েবসাইট গুলা যে কোনটা কোন টাইপ ওইগুলো আমরা বা করতে পারিনি। তখন আমি শুধু লিঙ্কটা কপি করি, এখানে পেস্ট করি, তখন এখানে অটোমেটিকলি এটা কোন কোন স্টেপ বুঝে, তখন জানি সাইটটা সেফ আছে। আমি বাকি সব বুঝরা নেই, বাকি সব মাথায় না বুঝরা কিনা বুঝিয়ে রাখতে।
দুইটা জিনিসের পার্থক্য আছে। তো যখন আপনার কোনো লিঙ্ক যে আপনার যে কোনো প্রোফাইল ওকে লিঙ্ক যদি কপি মানে যে কোনো ওয়েবসাইটে কেউ লিঙ্ক কপি করতে এখান দেখাইব অটোমেটিকলি এটা কোনটা মানে HTTP আর HTTPS। তো HTTPS হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, আর দুইটা হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটা কিন্তু একটু সেফটি। তো এখানে দেখেন অপশন দেওয়া আছে ওয়েবসাইট ইউআরএল। তো আপনার যে আপনার ধরেন এটা ক্লায়েন্টের সাইট, এটা তো ক্লায়েন্টের সাইট। তো এটা 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 কি তো এবং যে ক্লায়েন্টের সাইডে কি তো এবং HTTPS হইব। তো এটা সিলেক্ট করে দিতে হইব। তারপর ধর আমি তো ক্লায়েন্টের সাইটটা কপি করে ইউআরএলটা আনছি, কেন ইউআরএলটা দেওয়ার লাগে, কেন ইউআরএল দেওয়ার লাগে, তো আমি কেন ইউআরএলটা দিলাম এখানে ইনপ্লেট দেখার জন্য। আগে HTTPS টা মনে খাটা লাগবে। বাকি শুনছেন সুমাইয়া শুনছেন? সুমাইয়া শুননি যোগাসি জানি কেন ভুল দেখার জন্য। ইউআরএল এর যে HTTPS ওটা কোনো খাটা লাগবে। তখন কেন আমি HTTPS অলরেডি দিয়া দিলাইছি, তার মানে আমার দুইবার দেওয়ার কোনো দরকার নেই, এটা আমি হার্ড দিয়ে দিলাই। তখন এখন ঠিক হয়ে গেছে। তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। ইন্ডাস্ট্রি যেটা আপনার যে আছে যেটা আছে ওয়েবসাইট, ওয়েবসাইটের কোন ক্যাটাগরি আছে এখান থেকে আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপরে যে আমি দিলে এটা সিকিউরিটি দিব না, এটা গুগলে দেয়া দেয়। যেমন এটা কোডিং করিয়া যে করা লাগে, ওয়েবসাইট যখন বানানি হয় তখন মনে হয় এগুলো সেটিং করা আল্লাহ জানে, পুরো শিওর জানি না এটা। এটা ভাই ডোমেন কিনার সময় এটা দীক্ষা কিনা লাগে, আপনি সিকিউর কিনতেন না সিকিউর ছাড়া কিনতেন? ডোমেনের সময় মনে রাখবি ডোমেন ছাড়া সিলেক্ট করতে। তো এটা ডোমেনের প্রাইস বেশি হইবে। তো বাংলাদেশে এগুলো মানে দিয়ে দেয়, HTTPS ফ্রি দেয়। HTTPS ফ্রি দেয়, হয় মানে সেম প্রাইসেই HTTPS বেশি আর কি। তারপরে তখন পেটা দিলাম, আপনার গুগল অ্যানালিটিক্সে যে আপনার অ্যাকাউন্ট করছেন, আপনার অ্যাকাউন্টটা ডান হয়েছে, কিন্তু আপনি এখন দেখতে পারতেন না, কারণ আপনার ওয়েবসাইটে এখনো লিঙ্ক আপ হয়েছে না। ওইটা আপনার গেল বেসিক্যালি আপনার যেটা অ্যাকাউন্ট করা। তো এখন আপনার যে অ্যাকাউন্ট করছেন এখানে ইয়ার সাথে অ্যাকাউন্ট করলে হইতো না। তো আপনার এটা আপনার যে ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটটা আপনি যে করতে পারবেন। এটা এখন যে প্লাগইন আছে, প্লাগইন দিয়ে আপনি এগুলো দেখবেন। আমি যাই আমার ওয়েবসাইটে যাই, খুব মেসেজ আসলে খুব বেশি না।
তখন তো আমাদের এখানে প্লাগ ইনে যাই, এড নিউ যাই, তারপরে এখান থেকে গুগল অ্যানালিটিক, এখান থেকে গুগল অ্যানালিটিকে করে নিই। আইকন অন্যরকম, যে এখান থেকে গুগল অ্যানালিটিক্স এর আইকনটা অন্যরকম। সমস্যা না, কারণ ওই যে ধরে নেওয়া যায়, ট্র্যাকিং আছে, গ্যারান্টি নেওয়া যায়, কিন্তু প্লাগ ইন অনেকগুলো আছে। তারপর একটি ভুল হবে, যেমন তারপরে এখানে আপনি দিলে আপনার একটা ওয়েবসাইটটা কিতা বিজনেস ওয়েবসাইটে পাবলিশ, আপনি কোনো কিছু এটা এখান থেকে পাবলিশার বা ব্লগ এটা দিয়ে তারপরে সেল কন্টিনিউ করে তারপরে দিলে আচ্ছা, এখানে দেওয়া পারতাম না, সরি, লোকাল হোস্টে দেওয়া পারতাম না, এই ওয়েবসাইটটা এখানে দেওয়া পারতাম। তো এখানে ওই যে ফিল আপ যেগুলো আছে, স্টেপ যেগুলো আছে, এই স্টেপগুলো ফিল আপ করলে যখন আপনার এখানে ট্র্যাকিং আইডি চাইব, ট্র্যাকিং আইডিটা দিয়ে দিলে আপনার ওই ট্র্যাকিং আইডি বা আপনার যে জিমেইল দিয়ে লগ ইন করছেন, জিমেইলটা দিলে আপনার এখানে তারপর তো আপনাদের নর্মালি এখানে যখন আপনার ট্র্যাকিং আইডিটা প্লাগ ইন অ্যাড হয়ে যাবে, এটার উপরে আপনার এখানে ড্যাশবোর্ড আছে, এখানে যখন ড্যাশবোর্ডগুলো দেখবা, তোমাদের আপনার ও ড্যাশবোর্ড আপনি এগুলো দেখতে পারবেন। আপনার ট্র্যাকিং আইডি যেটা ট্র্যাকিং আইডি যদি আপনি যে লগে আপনার প্লাগ ইন লগে অ্যাড করে দিলেন, তারপরে আপনি এখানেও দেখতে পারবেন, বা আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের আপনার যে প্লাগ ইন হবে, আপনার প্লাগ ইন আপনি দেখতে পারবেন এখানে। এগুলো যখন অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হওয়ার পরে এখানে আইব, এখানে ড্যাশবোর্ড হিসাবে থাকবো এই অ্যাপস যে প্লাগ ইন, যেটা প্লাগ ইনতে এখানে ড্যাশবোর্ড হিসাবে আইব। এখানে যখন ড্যাশবোর্ডে ক্লিক করবা, সেম ওই যে গুগলে যেরকম দেখা যায় সেম এখানে ওরকম দেখা যাবে যে কোন সময় এখানে তো তারিখ দেওয়া আছে, যেগুলো কয় তারিখ এটা পরে আর অ্যানালিটিক্স তো ঢোকা লাগতো না, আমি ওয়ার্ডপ্রেস থেকে দেখতে পারবো। ওয়ার্ডপ্রেস থেকে এখানে ইজিলি দেখতে পারবো, এখানে দেখা যাবে। এটা মানে ক্লায়েন্টের সেটআপ করে দিলা, ক্লায়েন্ট তো বারবার এখানে করে না ডিসকে দেখতো, এই জায়গা থেকে এখানে দেখতে হবে, যে এটা অ্যাড অফ করে এখানে তারপরে ড্যাশবোর্ড লেখা থাকবে, এখানে আছে হোম আপডেট এই নিচে থাকবে, এখানে ড্যাশবোর্ড দেওয়া থাকবে, গোরের একটা বাম সাইডে এখানে অ্যাড হয়ে যাবে, এখান থেকে যদি দেখতে পারবো। তো আমরা তো নর্মালি এসইও করলাম, আমরা তো এসইও তো দেখলাম যে এসইও যেটা হয়েছে যে, আচ্ছা বাকি সব বুঝছেন নি, এটা একটু কোন জিওতের লাগে দেখায় না এগুলো, ওকে তো লোকাল তেল লাগে দেখায় না, এমনি তো প্লাগ ইন পেয়ে ধরতে পারবো আপনারা।
বা কিছু করবার নেই প্লাগইনের ঠোঁটটা। যে আমরা তো এসিও করলাম, আমরা এসিও করার পরে যে বিষয় যেটা হইলো যে আমরা দেখলাম যে লাইক আমরা এসিওটা হয়েছে সবগুলা ঠিক আছে। So, আমার যে আমরা এসিও স্কোরটা কেমন হইলো এগুলো আমরা দেখা যায় যে আমরা এসিও স্কোর কেমন হয়েছে, আমরা এসিওটা পারফেক্ট কতটুকু হয়েছে, এগুলো দেখা যায়। ধরেন নর্মাল হয়েছে ওকে এটা, আচ্ছা তো তখন এটা যদি আমি দেখি যে লাইক চাইলাম যে আমার লোকাল এটা দেখতাম, তো একটা সাইট আছে, এই সাইটের কাজ, এই সাইটে প্রচুর কাজ আছে, এই সাইটের স্মল এসইও টুলস, এই সাইটটা এই সাইটে প্রচুর কাজ আছে। তখন ফলে আছে প্লাগিজম চেকার, মার্কেট প্লেস এটা না মার্কেট প্লেস না, এটা হলো মানে আমরা কাজগুলো অনেক ইজি করে, অনেক কাজ আছে যেগুলো কাজ আমরা খুব সহজে করিয়ে দিই এই সাইটটা। প্রধান প্লাগিজম চেকার ফর আর্টিকেল রিলেটেড দিকে তা বলুন। আর্টিকেল রিলেটেড দিকে তা বলুন আর্টিকেল আবার অন্যভাবে লেখা মনে হয় সেম জিনিস। যে তো এটা আর্টিকেল এই আর্টিকেল রিলেটেড কিন্তু আমরা খামো লাগো বুঝবেন যে এটা জিনিসটা আর্টিকেল রিলেটেড কিন্তু আমরা অফ পেজে সবচেয়ে বেশি কাজে লাগে। তো আমি উইকিপিডিয়া দিয়ে একটা ওই যে একটা ব্লগ আছে, এই ব্লগটা আমরা অফ পেজে কাজে লাগবে, মানে অফ পেজে আমরা যেগুলো রিলেটেড কাজে বেশি লাগে। তো আর্টিকেল রিলেটেড বলতে হলো যে আমার যে ব্লগ যেটা আছে এই ব্লগটা একটু মানে চেঞ্জ করি, আমরা অর্থ সেম থাকবো বাট আমরা সেন্টেন্সগুলো চেঞ্জ হইব, সেন্টেন্সগুলো আমাদের যেটা আছে গ্রামার সবগুলো চেঞ্জ হয়ে যাবে, বাট আমরা অর্থ যেটা আছে অর্থটা সেম থাকবে। কিন্তু এটাতে এই যে এরকম রিলেট করিয়ে কিন্তু আপনি কন্টেন্ট লিখতে পারেন, মানে আপনার যে অনলাইন যে ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইট ইউজ করতে পারতেন। কিন্তু নর্মালি আমরা অফ পেজের যে কাজ, যেগুলো অফ পেজের কাজগুলোতে আমরা এগুলো কন্টিনিউ করতে পারি। কারণ হলে আমরা অফ পেজে যখন ব্লগ করে ব্যাকলিং করি তখন আমরা কন্টেন্ট লিখতে, আমরা কন্টেন্ট লিখে আমরা তখন লিখি না, লিখে আমরা এগুলো রিরাইট করে নিই, আমরা ক্লায়েন্টের যে ব্লগ আছে ব্লগটা আমরা রিরাইট করে নিই। তো এখানে কেন আমি এখানে পেস্ট করি, পেস্ট করার নিচে আমরা রিরাইট চেকার ক্লিক করি। ওখানে আমারটা চেঞ্জ হয়ে গেছে, ফলো সিনথেসিসটা ফরেস্ট কাটার আপনাদের কি আছে ফলো সিনথেসিস দিবেন। তো এটা কিন্তু পুরো চেঞ্জ, কিন্তু চেঞ্জ হওয়ার কিন্তু অর্থ পুরো চেঞ্জ, অর্থ কিন্তু সেম আছে। যখন যে লাইন বাই লাইন চেক করে তারা দেখা যে অর্থ মানে ফলোইং তারা দেখা যে অর্থ ঠিক আছে, শুধুমাত্র সেন্টেন্সগুলো চেঞ্জ হয়ে যায়। বুঝছেন না বিষয়টা? অর্থ কিন্তু সেম থাকবো, দুইটার অর্থ সেম থাকবো। লাইক ধরুন আমরা মেন উদ্দেশ্য যদি দূরকে তাকে আম্বখানা যাওয়ার লাগে, তো আমরা কি তার মধ্যে জিন্দাবাদ থেকে আম্বখানা সোজা রাস্তায় অনেকে কিতা করবো কুড়িয়া নয় আসলে গুড়িয়া ওই যে এটা আছে সাপ্লাই আম্বখানা, শুধু তার তো মেন উদ্দেশ্য যদি আম্বখানা যাওয়ার উদ্দেশ্য থাকে তো আম্বখানা আর কিন্তু সেও যায় সোজা, সেও যায় গুড়িয়া। তো বিষয়গুলো হলো এটা যে সেন্টেন্সটা কিছুটা হয়তো গুড়াই থাকবো, যেহেতু রিয়াইট যখন করবো তখন একটু গ্রামারটা জটিল হয়ে যায়। নর্মালি আপনার যখন সিম্পল একটা আর্টিকেল আছে রিলেট করলে তখন দেখা যায় এটা একটু সেন্টেন্সগুলো একটু জটিল থাকে, বাট অর্থ কিন্তু সেম হয়। এটা কোন জায়গায় বললেন? বুঝছেন না? এই জিনিসটা আমরা কই ইউজ করতাম? আমরা অফ পেজের সাহায্য লাগে। আচ্ছা, তারপর ধরুন গ্রামার চেকার, আপনার যে কোনো আর্টিকেল আছে এই আর্টিকেলের গ্রামার কোন সমস্যা আছে কিনা এখানে দেখতে হবে। তারপর ওয়ার্ড কাউন্ট, আপনি আপনি এখানে ওয়ার্ড কয়টা এটা আপনি এখানে দেখতে পারবেন। তারপর স্পেল চেকার, আপনি এখানে কোনো স্পেলগুলো বেশি হয়েছে তাহলে এটা আপনি চেক করতে পারবেন। তারপর প্লাগইন টুল,
প্যাকেজিং এর বিভিন্ন টুল আছে। প্যাকেজিং বুঝিনি, প্যাকেজিং বুঝিনি এটা। তবে প্যাকেজিং বুঝিনি। প্যারাফ্রেজিং তোমার লেখাটা চেঞ্জ করাই দিও মনে হয়। চেঞ্জ লেখা 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 মেবি দিও করে এটা যে প্যারাফ্রেজ ছড়া যে মানে একটা থেকে একটা যে গ্যাপ দিলাম যে বিভিন্ন ফ্রেজ ইউজ করি গ্যাপ থাকে যে লাইন মাঝে মাঝে প্যারাফ্রেজ হওয়া থাকে যে লাইক পয়েন্ট শেষ পয়েন্ট শুরু হয় ওই বিষয়টা। তারপরে এমডি5 জেনারেটর কি বুঝলাম না। তারপরে আপার কেস টু লোয়ার কেস, যেটা কোনো সেন্টেন্স থেকে যদি তারপর মানে ওয়ার্ডটা প্রথম অক্ষর যে বড় হাতের বা ছোট হাতের ওই যে ওগুলো তারা। তারপর ওয়ার্ড কম্বাইন্ডার, তারপর ইমেজ টু টেক্সট কনভার্ট, এটা বুঝিনি। কোন ইমেজে লেখা থাকলে মনে টেক্সটে কনভার্ট করব না এটা। যতক্ষণ আমরা এটা স্ক্রিনশট নিই অনেক সময় দেখা যায় না যে আমরা পিকচার পাইছি, পিকচারটা থেকে আমরা যে করতে লেখা লাগে, এখন যদি এগুলো টাইপিং করার লাগে প্রচুর কষ্ট না টাইপিং গুলো করা। এখন এটা সুন্দর করে একটু ছবি এর কাম তো ভাই অনেক আছে ফাইবারে লেখার। যে কপি পেস্টের কাজ আছে। ধর আমি লেখাটা সেভ করি, অনেক সময় দেখা যায় যে আমরা যে বিভিন্ন শীট পাই, বিভিন্ন গুলা শীট লম্বা মানে বড় শীট থাকে, তো শীটের লেখাগুলো আপনার অনেক যে টেক্সট লেখা লাগে এগুলা কিন্তু লেখা কিন্তু প্রচুর কষ্ট হয় বড় বড়, তখন এগুলো ইমেজলি শুদ্ধ করে তুলো বা স্ক্যান করিয়ে দিন আপনি কারণ লেখা তারপরে কনভার্টও দিলাম। যখন এই যে লেখাগুলো আসছে ফার্স্টে এই যে করছে না এই জিনিসগুলো লেখাগুলো আপনার তো প্রচুর সময় দরকার। আর যদি আপনার এত স্পিড থাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের দরকার না নিয়ে লেখাগুলো লেখা, এটা তো সুবিধা নাই। এই জিনিসগুলো হেল্প করে আমরা ইমেজ টু টেক্সট কনভার্টার। বাকি সব বুঝছেন, বাকি সব বুঝলেন আমার তো লাগে না মাত্র না কিছু। রেদওয়ান ইসলাম আলিফ দেলোয়ার জি ভাই বুঝলাম। মাত্রই মাঝে মাঝে তো তুমি যে আসো দেলোয়ার কোনো পুরানি তারপর একটা আছে টেক্সট টু ইমেজ, টেক্সট টু ইমেজ আছে, তারপর ট্রান্সলেট টু ইংলিশ, ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেট, টেক্সট টু ইমেজ যে টেক্সট থেকে আপনি ইমেজ বানাইতে পারবেন। তারপরে রিভার্স ইমেজ কর্পোরেশন, তারপরে কিতাফে বিকন জেনারেটর, ভিডিও টু জিপ কনভার্ট, ইমেজ রিসাইজ, কপি ইমেজ, অনেকগুলা কনভার্ট টু জেপিজি, ছবি থেকে জেপিজি করা, পিএনজি থেকে জেপিজি করা, জেপিজি টু পিএনজি, অন্য জনের সময় লাগে না নিজে পিকচারে জেপিজি বানানো, বা পিডিএফ আমরা পিডিএফ থেকে আমরা জেপিজি বানাইতে পারি, অনেকগুলো কাজও লাগে না এরকম। অনেক সময় লাগে যে আমরা যে পিকচার যেটা জেপিজি আছে সেটা আমরা পিডিএফ বানাইতাম বা জেপিজি পিএনজি করতে এগুলো দিয়ে আপনি করতে পারবেন। তারপরে এখানে কিওয়ার্ডের কিছু টুলস আছে, কিন্তু তো হাই কোয়ালিটি নাই, নরমাল কিওয়ার্ডের কিছু আছে ব্যাকলিংক আছে, ওয়েবসাইটও আছে। তারপরে একটা জিনিস করেছি যে অনলাইন পিডিএফ টুল যেটা
মার্চ পিডিএফ দেখে তা বুঝুন হচ্ছে। 2-3টা পিডিএফ এর মনে একটা ফাইল বানাই দিলে কয়। যে অনেকগুলা পিডিএফ যখন পাবো, এই পিডিএফ গুলোর একটা পিডিএফ মানে সবগুলো একলগে পিডিএফ হয়ে যাবে। যে আপনার 10-12টা পিডিএফ আছে, এখন তো আপনার সেন্ড করতে হয়, একটা একটা করে সেন্ড করতে হবে, সবগুলো একলগে সেন্ড করতে হবে। তারপর রুটেড পিডিএফ দেখে তা বুঝুন। যদি মানে ডান দিকে বা বাম দিকে রুটেট থাকে মানুষ। এই অনেক সময় দেখা যায় লম্বা ফাঁকি থাকে, এটা ফাঁকা ফাঁকি বলবো বা ডাইন সাইডে বা বাম সাইডে যেগুলো রুটেট করবো। তারপর লক পিডিএফ দেখে তা বুঝুন পাসওয়ার্ড भाई ये तो पेड नहीं। ফ্রি, সব ফ্রি। লক পিডিএফ দেখে তা বুঝুন। পাসওয়ার্ড ব্লক করে রাখে আমরা নাকি পাসওয়ার্ড ছাড়া। তো অন্যান্য সময় আছে পিডিএফ গুলো লাগবে আপনার, আপনার পার্সোনাল কোনো কিছু জিনিস আছে বা আপনার পার্সোনাল লেখা আছে, আপনার কম্পিউটার আর আপনার কোনো ফ্রেন্ড আইলে আপনার পার্সোনাল জিনিসগুলো নিয়ে নিল কি এরকম হয় না নি? বা আপনার সব কম্পিউটার বলে আপনার পার্সোনাল করে নিল কি, আপনার ইম্পর্টেন্ট যে পিডিএফ যেগুলো আছে আপনি এগুলো লক লাগিয়ে রাখতে পারেন। এই যদি পিডিএফ ফাইলটা যদি হ্যালো ইয়ে তাও সমস্যা লাগাইতে হবে। তো তোমরা দেখেন কিরকম হয় লক পিডিএফ দিন যাই। তারপরে আমরা কি করে কেন্দ্রিত হইব, তারপর লক পিডিএফ এখানে ফুসে দিব, তারপর পাসওয়ার্ড দেওয়া হয়েছে, পাসওয়ার্ড দিব। যে পাসওয়ার্ড আপনার যেটা মনে হবে আপনার পাসওয়ার্ড এখানে দিয়ে দিব, দিয়ে লক পিডিএফ দিব। পিডিএফ লক হয়ে গেছে, ডাউনলোড করে নিব পিডিএফটা। পিডিএফটা জিপ ফাইল হিসেবে ডাউনলোড হইব, ফোল্ডারে জিপ। পিডিএফটা আনলক করে আনজিপ করব। আপনার আনজিপ করতে পারেননি, আনজিপ করতে পারেননি এরকম বিষয়, এইরকম যে ইয়ে থাকা যায় বক্স থাকা যায়, এটা বুঝিনি। জি ভাই। সেখানে তখন লাইন রাইট বাটন ক্লিক করে এক্সিট শেয়ার দিলে এটা আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হয়েছে, সেখানে আমি ক্লিক করি, ওপেন করতাম সাইট, ওপেন হবে। তো আমার পিডিএফটা ওপেন হয়েছে, বুঝলেন আপনারা? হ্যাঁ ভাই। যেমন আমার এখন পাসওয়ার্ড দেওয়া লাগে, যখন পাসওয়ার্ড দিব তখন আমার এটা হইব। বুঝছেন না বিষয়টা? তবে আনলক যেটা একটা আছে এটা কি সেম লক করা কোনো পিডিএফ দিলে কি আনলক করে দিলে বলি? পাসওয়ার্ড দিতে হইব, পাসওয়ার্ড দিয়া আনলক করতে হইব। বুঝলাম না, এই পিডিএফটা আমার এখানে আইলো কোথায় দিছি হয়েছে না, আমি বুঝলাম না। সম্পত্তি করোনা, আচ্ছা তখন আমি আনলকটা দেখি। লকার সিস্টেমটা বুঝছেন না সবাই?
আনলক পিডিএফ এ যাই, তারপর আপলোড করি। এখানে পাসওয়ার্ড দেওয়ার লাগে, পাসওয়ার্ডটা দিয়ে দিই। আপনি পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে আপনাকে আমরা করব। মানে এগুলো নরমালি তো পাসওয়ার্ড আপনি জানেন, এটা আপনার পাসওয়ার্ড দিয়ে দিয়া আউট অফ ওয়ান জয়েন হতেছে, তখন হচ্ছে নাম আইটা আপনার টোটালি আনলক করে নিতাম। এখন আর এটা পাসওয়ার্ড দেওয়া লাগতো না, তখন আপনি এটা আনলক পিডিএফ করলেন। তখন আনলক কিছু তখন আপনি ডাউনলোড করেন, তাইলে আপনার আগে যেরকম নর্মাল আছে ওরকম নর্মাল থাকবে। বুঝতে পারছেন নিশ্চয়? হয় ভাই। এই সাইটটা কিন্তু অনেক হেল্পফুল, এখানে অনেক অনেক কাজগুলো ইজি করে। প্রোডাক্ট ফ্রি নি ভাই? জিওগ্রাফি তারপরে যারা জিও করে কোডিং উডিং করে তারা লাগে প্রচুর কেন কাজ আছে এখানে। ডেভেলপমেন্ট টুলস, ইউনিট কনভার্টার টুলস, অনেকগুলো আছে এখানে। তো আমরা আরেকটা যে বেশি কাজে লাগে, তো ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস এর একটা অপশন আছে, ওয়েবসাইট এসইও। যখন এখানে আবার পরে দেখা যাবে যে আপনার আজ ইউআরএল দেওয়া লাগে। আপনার যে সাইট আছে, আপনার সাইটের ইউআরএলটা দিয়ে দিবা। আপনি চান যে আপনার ব্লগর এসইও স্কোর যাতা অন্য কোন ওয়েবসাইটে দেন ভাই, উইকিপিডিয়া আছে। আপনার যদি চান যে আপনার হোম পেজও দেখতে, তাহলে হোম পেজে যদি চান না আপনার কোনো ব্লগর দেখতা, তাহলে ব্লগর আপনার এই ব্লগর ইউআরএলটা দিয়ে দিবা। আপনি এখানে কিওয়ার্ডটা দিবা। আপনার যে কিওয়ার্ড আছে, আপনার যে ব্লগের যে কিওয়ার্ড আছে, আপনি এখানে কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এই দিয়ে আপনি নট রোবট এই জিনিসটা লাইভ খাইলো, আর নট রোবট করতে করতে লাইভ খাইলো। তারপর হচ্ছে পিসি করে দিব। তো এসইও কোডে 60 আপ 70 মিনিট থাকে, তাহলে হাফ অ্যান আওয়ার বললাম, আর ওটা তাড়াতাড়ি বললাম। তখন তার এখানে এসইও কোড দেখা 67% পাস 70 ভাই জি লাগে গার্ডেন আইডিয়াস দিলে মনে হয় আইতে পারে কোনটা কিওয়ার্ডটা। না, কিওয়ার্ড অপশনাল, কিওয়ার্ড যে কিওয়ার্ড তারা অটোমেটিকলি তারা এখন দেওয়া যে তারা এখানে বুঝবে যে এখানে এসইও কিওয়ার্ড কোনটা, তারা বুঝে নেবে। অপশনাল হিসাবে আপনি অপশনাল দিলে নাইলে না। এখানে দেখেন এসইও স্কোর দেখেন 67%। তারপরে এরর আছে, ওয়ার্নিং আছে, পাস আছে। এরর গুলো আপনি এরর গুলো সলভ করলাম, ওয়ার্নিং যেগুলো আছে ওয়ার্নিং গুলো সলভ করলাম। তো পাস্ট আছে সাথে কথা এসইও এগুলো কিন্তু ভাই ইউএস দিয়ে পাওয়া যাবে না। আপনার এখানে দেখতে হবে এরর যেগুলো আছে, এখানে দেখা যায়। দেখুন এখানে খোলা লেখা আছে ব্যাকলিংক সামারি। দেখুন তার ব্যাকলিংক কয়টা আছে, যদি তার কোনো ব্যাকলিংক না থাকে তো এগুলো এখান থেকে ব্যাকলিংক গুলো দিয়ে হবে। কত ব্যাকলিংক নেই? 1,84,000 প্রচুর ব্যাকলিংক। তারপরে আছে মসবারর অথরিটি, মসবারর ডোমেইন করে যে আমরা ডোমেইন ডিএপিএ দেখলাম না রে, ডোমেইন অথরিটি দেওয়া আছে। তারপর টাইটেল ট্যাগ, ওটা একটা প্রবলেম আছে। your title is length, যেটা যে ইউআরএল যেটা টাইটেল যেটা বোঝায়, যেটা এসইও টাইটেল যেটা এসইও যেটা বেশি লম্বা, এটা লম্বা, এটা আমরা সলভ করতে পারি না। হয় এটা পাবে। তারপরে মেটা ডেসক্রিপশন, মানে কথা এটা শিশু এটা আমরা সলভ করতে পারি না। হয় এটা পাবে। এটা আমরা প্রবলেম সলভ করলাম। তারপরে এখান থেকে ক্যান্সেলিং ট্যাগ দেওয়া আছে। তারপরে কিওয়ার্ড সার্চ ভলিউম দেওয়া আছে, যে কিওয়ার্ড দেবেন
সার্চ ভলিউম কত, সিপিসি কত তার দেওয়া আছে, কম্পিউটারে তার লো, তার মানে র্যাঙ্ক দেখতে পারবে ইজিলি, ঠিক না? ওর কাছে সিপিসি বলা, সার্চ ভলিউমটা বলা, এর লাগি তোর কাছে র্যাঙ্কও আছে তাড়াতাড়ি। আমরা কিন্তু ফার্স্ট পেজ থেকে তাই নিছি, বুঝছেন নি? তারপরে তখন ওয়ার্ড কাউন্ট, ওদের কথা যে ওয়ার্ড কাউন্ট এট মোর ভ্যালুয়েবল কন্টেন্ট অন ইউর পেজ, তার কন্টেন্টটা কিন্তু বলা না। এই প্রবলেমগুলো যে কথা এখানে দেওয়া আছে, তার কন্টেন্টটা এখানে বলা নাই। তারপর অন পেজ লিঙ্ক সামারি, তার যে অন পেজ লিঙ্ক যে লিঙ্ক কটা আছে, টোটাল লিঙ্ক কটা, এক্সটার্নাল লিঙ্ক কটা, ওই যে আমরা এক্সটার্নাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক দেওয়া আছে জানি, তার এক্সটার্নাল লিঙ্ক দেওয়া আছে। তারপর ডুপ্লিকেট এখানে লিঙ্কটা ডুপ্লিকেট হচ্ছে, টোটাল লিঙ্ক হইল 91টা। তারপরে পেজ হেডিং সামারি, তার কোনো পেজ হেডিং সামারি নাই। তারপরে তার পেজ স্পিড সামারি, তার এখানে প্রবলেম আছে, পেজ লোড এভারেজ স্পিড, মানে তার এটা 50, এটা 60-এর উপরে গেলে বলা, এটা তার প্রবলেম। তারপর ইউআরএল অ্যানালাইসিস, তার ইউআরএলটা ঠিক আছে। তারপর রোবট টেক্সট, এই কাজটা আমরা তো শিখছিলাম। এটা শিখছি। তারপর ধরুন ডোমেইন এজ, তার ডোমেইন এজটা ধরুন ফুল আকার 24 বছর পর 24 বছর, অলমোস্ট 25 বছর হয়ে যায় তার ডোমেইন। সো এরকম এখানে আমরা সবগুলো আমরা এখানে দেখতাম পারি। 24 বছর আগে ভাই .com আছিল নি, মানে ইয়া ওয়েবসাইট আছিল না? যে ওয়েবসাইটে প্রচুর অ্যাক্টিভ ছিল না। ডোমেইন ইজ মেবি ওই যে তার .com যেটা বোঝা ওটা, তখন থেকে ইউজ করে। তো অনেক কিছু পাওয়া যায়। তো যখন এখানে ওই যে বিষয়গুলো দেখো ওগুলা ইজিলি স্পেসিফাই করা যায় না যে কোনগুলা কি প্রবলেম আছে। তো ভাই ক্লায়েন্টের ইয়া ফাইলে এরকম চেক করে এগুলো ধরে ধরে সলভ করলে তো হইব। যেহেতু দেখেন আমরা যদি নর্মালি ওই যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, ওই যে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে নর্মাল যে কিওয়ার্ড আছে ওয়েবসাইটের ক্লায়েন্ট কি লাভ হতো, তো ওই যে আছে ফার্স্ট পেজও না আপনার 9-10 গেলা গিয়া তার ওই যে যেগুলো আছে এগুলো আপনি চেক করলাম, ওই তার ওয়েবসাইটে গেলা চেক করলাম, তার ওয়েবসাইট তার ওয়েবসাইটে দেওয়া থাকে না ফেসবুক, তারপরে তার ওই দোকানটা দেওয়া আছে না, কন্ট্যাক্ট দেওয়া আছে, তার এটা স্ক্রিনশট অফ চেক করলাম, চেক করিয়া আচ্ছা রিপোর্টটা আমি ব্রেক পাইয়া দেখাইলাম, তাহলে ব্রেক থেকে একটু ব্রেক থেকে বলে দেখাইলাম কি ক্লায়েন্ট বিষয় বুঝছেন নি? আচ্ছা আচ্ছা বাকি সবই বুঝছেন নি? আসেন নি আপনারা না ঘুমাইরা? আচ্ছা তাই আমরা 11:15 টাইম, 11:15। আচ্ছা ভাই। কি অবস্থা আছেন নিশ্চয়? জি ভাই। যেমন যে ওয়ার্ডটা নিয়ে আমরা যে কোনো ওয়ার্ড নিয়ে সার্চ করি, সার্চ করার পর আমরা যে কোনো ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট যেমন যাই, যাওয়ার পরে তার যে ইউআরএল আছে, ইউআরএল বাকি এগুলো ওইখান থেকে এক্সটেনশন এগুলো দেওয়া লাগে না, জাস্ট ওই যে প্রশ্নোত্তর চিহ্ন আঁকফন্ত এই জিনিসটা নিলাম, আপনি ওই যে লিঙ্কটা আছে আপনি এখানে আর কিওয়ার্ড না আছে আপনি নর্মালি গেলে চেক করেন,
তখন তার এসএস কোড আছে 61 আপনি চাইলে সবগুলো একলগে স্ক্রিনশট নিতে পারেন যে ফুল পেজ ক্যাপচার স্ক্রিনশট যেটা আছে এই ক্যাপচার দিয়ে ফটোটা স্ক্রিনশট নিতে পারেন অথবা তার যেগুলো প্রবলেম যেগুলো আছে যেমন তার ব্যাকলিঙ্ক নাই যখন তার ব্যাকলিঙ্ক নাই তার এগুলো প্রথমে তার এগুলো নিলাম অতটুকু কিন্তু ও জিনিসটা কিন্তু দেখাইবা না ও যে স্মল এসএস টুলস এর সাইট না নেই এই সাইটটা তারা দেখাইবা ওই জন্য এখন স্ক্রিনশটও নেই নরমালি যখন তার অতটুকু ওখান থেকে নিবা অতটুকু ওরকম নিবা তার যে উপরে যে ওই যে এসইও যে সাইট যেটা আছে সাইটের লিঙ্কটা তারা দেখাইবা না বুঝছেন সাইটের লিঙ্কে তো দেখানো দরকার তারপর তার যে ব্যাকলিঙ্কের যে প্রবলেম যেটা আছে ব্যাকলিঙ্কের প্রবলেমটা তার স্পেসিফিক হবে তার কারণে কোনো ব্যাকলিঙ্ক নাই তো স্ক্রিনশটটা নিয়ে রাখলাম আমি দেখাই আমার স্ক্রিনে সেভ করে রাখি তারপর এখানে তার যেগুলো প্রবলেম আছে এগুলো তো প্রবলেম আছে তার মেরিটরি এগুলো ফর্ম এগুলো তারা দেখাইলাম এই প্রবলেমগুলো তারা সলভ দিয়ে হয়ে রাখলাম তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডও হয়েছিলাম যে আমরা যে এসইও যে রিপোর্ট যেটা দিই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা রিপোর্টটা দিই তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা হয়েছিলাম যে আমরা যে কাজ করার পূর্বে আমরা যখন কাজ করতাম কাজ শুরু করছি না তখন আমরা এই সাইডে চেক করবো যে তার এসইও স্কোর কেমন আছে তার প্রবলেম কয়টা আছে এগুলো আমরা দেখবো প্রথমে আর যে প্রবলেম যেগুলো আছে প্রবলেমগুলো আমরা বিফোর হিসাবে আমরা উল্লেখ করবো এই প্রবলেমগুলো আমরা যখন যেগুলো তার প্রবলেম আছে প্রবলেম ও প্রবলেমগুলো আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো বুঝলেন আপনারা এই প্রবলেমগুলো আমরা সলভ করার আগে দেখাইতাম না পরে দেখাইতাম সলভ করার আগে আমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবো যে কোনগুলো তার প্রবলেম আছে এগুলো আমরা রাখবো রিপোর্ট দিমু পরে আর রিপোর্ট দিব পরে আর নরমালি যখন আমরা ক্লায়েন্ট টুকাইমু তো যখন আমরা নরমালি যখন ওয়েবসাইট থেকে যখন গুগলতে আমরা ক্লায়েন্ট টুকাইমু তখন তার প্রবলেমগুলো স্ক্রিনশট দিয়ে দেখাইমু যে তার প্রবলেমগুলো আছে তার প্রবলেমগুলো তার আছে এখন তখন আমি দেখাই ফেলা যে প্রবলেম যেগুলো আছে ওই যে তার প্রবলেম এই প্রবলেমগুলো আমি স্ক্রিনশট একটা স্ক্রিনশট নিবো এগুলো তার নিবা এখন আমি তার ওয়েবসাইটে গেলাম তার ফেসবুকে আমি যাই যেমন এখানে অ্যাকাউন্ট নাই তো তাহলে ফেসবুকে আমি যাই যে গিয়ে তো আমি ফেসবুকে পেজ চাইব তো পেজে মেসেজ দেওয়া হইতাম পারি না যে তোমার ওরকম প্রবলেমগুলো আছে তোমার প্রবলেম আছে তুমি র্যাঙ্ক পাইতে পারবে না তোমার কারণ তোমার অন পেজ এসিটা পারফেক্ট না তারপর তোমার ব্যাকলিঙ্ক তা কিন্তু ব্যাকলিঙ্ক নাই একটা কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক পাইতে হইলে কিন্তু দুইটা জিনিস দরকার লাগে অফ পেজ এসইও আর অন পেজ এসইও ব্যাকলিঙ্কটা বেসিক্যালি অফ পেজ এসইও কিন্তু ব্যাকলিঙ্ক নাই যখন হ্যাঁ র্যাঙ্ক না তার কিন্তু তার র্যাঙ্ক 9 নাম্বার পেজ তার এই পেজে নরমালি সবাই প্রবেশ করবো না আপনি কোন কিওয়ার্ড দিয়া 9 নাম্বার পেজে কি কোনো সময় সার্চ করছেন না না ম্যাক্সিমাম 2 হাইয়েস্ট গেলে আপনি 2 শেষ কিন্তু তার পেজটা তখন তার ব্লগটা আছে 9 নাম্বার পেজে তার মানে তার এখানে ট্রাফিক গুলো নাই যে এখন সো এগুলো তার আমি কইতাম পারি যে ইনস্টাগ্রাম আছে না লিংকডইন আমার সবগুলো অ্যাকাউন্ট নাই কেমন করবো তার এগুলো তো বুঝা যায় নরমালি গেলে ফাইবার তার সাইটে গিয়ে তার নক দিবা তার ওরকম প্রত্যেকটা অনেক সাইট আছে ও সাইটগুলো যদি যায় গিয়ে তার ওরকম এসইও স্কোরগুলো দেখেন প্লাস তার যে প্রবলেম যেগুলো আছে প্রবলেমগুলো ফাইন্ড আউট তো বুঝতে পারবেন তো মানে ফাইন্ড করতে পারবো এখন কোনগুলো প্রবলেম এগুলো তো বুঝে নেবেন আর আপনি সলভ করতে পারবো তো এগুলো যখন তার কেন সাইটগুলো দেওয়া আছে তো বুঝছেন না প্রত্যেকটা ওয়েবসাইটে এখন তার সোশ্যাল মিডিয়া সাইটগুলো দিয়া দেয় সো ইজিলি তার লগে কন্ট্যাক্ট করতে পারবো ইজিলি তার লগে কন্ট্যাক্ট করে তাদের প্রবলেমগুলো হইতে পারে তোমার প্রবলেমগুলো সলভ করাও তুমি যদি চাও তাহলে আমি প্রবলেমগুলো তোমার সলভ করে দিতাম পারি আমি একজন ওয়েবসাইট এসইও এক্সপার্ট বুঝছেন না এখন তো ওয়েবসাইট খারাপ ওয়েবসাইট আছে এগুলো তো ইজিলি এখন তো গিয়ে করতে পারবো আর এখন কোনো ক্লায়েন্টে আপনারা কাজ দেওয়ার সময় যখন দিল তখন আপনি এটা একটা স্ক্রিনশট নিলেন তো
তো ফুল পেজ ক্যাপচার স্ক্রিনশট আমার একটু নাই, তারপর ফুল পেজ ক্যাপচার স্ক্রিনশট নেওয়ার পরে এডিট করিয়া উপরের যে সাইট আছে এই সাইটটা হাটিয়ে ফেলাই দিবা, এই সাইট হাটিয়ে ফেলাই দিব, আর নিচে যেটা আছে এগুলো হাটিয়ে ফেলাই দিবা, এই নিচে এগুলো আছে হাটিয়ে ফেলাই দিবা। বাকি তোমার বিফোর আফটার বানাইতাম না ভাই, যে বিফোর আফটার। তো আমার ক্লায়েন্টের তো এই সাইটের লিংক দিয়ে তো লাভ নাই, না না ঠিক না? এগুলো তো আমি যেগুলো জানি এগুলা। তো উপরে যখন ফুল পেজ ক্যাপচার স্ক্রিনশট নিবা, যখন স্ক্রিনশট হয়ে যায় তখন এডিট করা যায়, এডিট করিয়া উপর সাইড কাটিয়ে ফেলাই দিবা, নিচের সাইডটা কাটিয়ে ফেলাই দিবা। তারপর যাইবা মাইক্রোসফট ওয়ার্ড, যখন হইলো এখানে আপনি নরমালি লেখলা যে কিছু কইছেন না, আপনার বিফোরে কিটা প্রবলেম আছে, প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করতে। তো এখানে বিফোর দিলা যে আপনি এখানে বিফোর আপনার প্রবলেম কোনগুলো আপনি এগুলো একটু সলভ করতে হবে। তো কেন দিয়ে আপনার যে পিকচার আপনার যেমন দিলা, আপনার পিকচার আছে পিকচারগুলো আনবা, মাইক্রোসফট ওয়ার্ডে পিকচার তো আনতে পারেন, ইনসার্টে যাইবা, তারপরে পিকচার আছে পিকচারে যাইবা, পিকচার যাওয়ার পরে আপনার যেগুলো আছে কিটা আছে এখানে আচ্ছা ও যে আছে দেখেন এখানে ওই যে এসইও স্কোর আছে, আপনি এখানে লেখলা যে লাইক দ্য প্রবলেম যেটা আছে ওরকম ফোরা যেটা আনলা এটা একটা বিশ্লেষণ করলাম, তারপরে আপনি বাজারটা আনলা যেটা এলো যে আপনার যে ব্যাকলিংকের বিষয়টা, যখন তার এখানে দেওয়া আছে যে কোনো ব্যক্তি তার কোনো ব্যাকলিংক নাই, এখানে লেখা দিলা যে হবে নো ব্যাকলিংক। ওই বিষয়গুলো বুঝছেন না, বিষয়গুলো ওরকম তার যেগুলো প্রবলেম যেগুলো আছে দিলওয়ার শুনবেন এখন দিলওয়ার দেখেন ওই যে তার প্রবলেম যেগুলো আছে ও প্রবলেমগুলো এগুলো আনিয়ে তার প্রবলেমগুলো আপনি সলভ করলাম,
ওই যে তার প্রবলেম যেটা ইট আনলাই স্ক্রিনশট দিলা যে তার এবারে স্পিড আছে কিন্তু তার মোবাইলের স্পিড এটা একটা ভালো না, স্পিডটা তারা লাইক যে আমরা যখন আমরা যে গুগল যে কেচ ইউজ করার লাগে বা যে ক্লিনার ইউজ করার লাগে ওরকমগুলো ইউজ করিয়ে তারপর সাইটের স্পিডটা বাড়াইতো। তারপরে তার হেডিং নাই, পেজ হেডিং তার একটা মানে ওগুলো নাই, ও বিষয়গুলা তার আপনি স্পেসিফাই করে দিলা। যদি তার রোবট টিএক্সটি না থাকে তাহলে এটা কইলা যে তার রোবট টিএক্সটি নাই, এটা সেট আপ করবে। ওরকম প্রত্যেকটা টপিক আর স্ক্রিনশট গুলো আপনি নিলা, নিয়ে এগুলো সবগুলো আপনি তার দিলা যে মেটা ডেসক্রিপশন এটা দিলা যে তার মেটা ডেসক্রিপশন খুব নাই, লেন্থ 0 এগুলো নাই, টাইট এগুলো আছে যেগুলো প্রবলেম আছে, তারপরে এগুলা দিলা, এগুলা দেওয়া হইলা যে বেশি বেশি শেয়ার করার লাগে, বেশি বেশি শেয়ার করলে এগুলা অটোমেটিক্যালি বাড়বো। ওরকম প্রবলেম গুলো তারে আপনি স্পেসিফাই করে রাখলাম। তো এগুলো যখন আপনার বিফোর দিয়ে কাজ যখন শেষ হইলো, যখন আপনি বাদে আবার কাজ করার পরে এগুলো তো প্রবলেম গুলো সলভ হয়ে যাবো না, ব্যাকলিং করলা, তারপরে ওই যে তার এসইউ স্কোরটা বাড়বো, এগুলো সলভ হইব না পরে কাজ করার পরে। তখন আপনি আফটার দিয়ে আনি দেখাইলা যে তার তখন তার প্রবলেম গুলো এখন কিরকম প্রবলেম গুলো, তার মানে কোনো প্রবলেম নাই, তার এগুলো সলভ হয়ে গেছে। বিষয় বুঝতে পারছেন নি? ভাই ব্যাকলিংটা কেমনে ক্রিয়েট করব? জি ব্যাকলিংটা কেমনে ক্রিয়েট করেন? ব্যাকলিংটা আমরা অফ পেজে দেখবো। আচ্ছা, আপনার সবাই বুঝছেন নি বাকি সবাই? আমরা অফ পেজের আমরা নরমাল যে গুলো দেখা যায়, আমরা লোকাল যেগুলো দেখাই, বাকি সব বুঝছেন নি? এখন ক্লায়েন্ট লোক মারতে পারবা নি, ফার্স্ট পেজে মাতবা না, ফার্স্ট পেজে এগুলো যেগুলো র্যাঙ্ক আছে যে কোনো কিওয়ার্ড লেখিয়া 9-10 ওগুলা যাইবা, বুঝছেন নি? ওগুলা যাইবা, ওগুলা দিলে দেবা তার অটোমেটিকলি এমনি প্রবলেম আছে, তখন তারা রেফার করলা। আচ্ছা জামিল ভাই, যে ভাইয়ার যখন গিয়ে আমরা গিয়া মানে নিজেতেই গিয়ে যখন মাতিমু তখন কি ভাই মানে প্রথম মেসেজও সারা ইনফরমেশন দিলাইতাম নি না 2-3 বার ভাগ করে দিতাম, মানে কনভারসেশনটা স্টার্ট করতাম কিলা? কনভার্সন দিয়ে তার ওই যে স্ক্রিনশট গুলো প্রবলেম যেগুলো আছে ওগুলো নিয়ে দিবা, যে তার লাইক ও যে তার ওয়েবসাইটে আপনি দেখছেন ভিজিট করে দিয়ে আসছে, তার প্রবলেম ওগুলো প্রবলেম আছে, সো এই প্রবলেমগুলোর কারণে সে র্যাঙ্ক পাইতে মানে কি ভাই প্রথম মেসেজও সবটা দিলাইতাম নি ভাই, আমার এড টেড সবটা আপনি ফলো পিকচার গুলা দিয়ে তার আকর্ষণ দান দেয়, পিকচার দিয়ে আর ওগুলা জিনিসগুলো লেখতে হইব, তার প্রবলেম গুলো তার ওয়েবসাইটে ভিজিট করিয়ে তার ওয়েবসাইটে দেখছেন প্রবলেম গুলো আছে, প্রবলেম গুলো সলভ করলে র্যাঙ্ক পাইতে পারবে, ওগুলা হইয়া দিলাম। তারপরে যদি রেসপন্স করে তারপরে আপনি হইলা যে এই প্রবলেম গুলো আপনি সলভ করতে পারবেন। জি। বাংলাদেশে কেমন মেসেজ দিল?
তো কিচ্ছু নেই। এদিকে বিজনেসম্যান লাগেনি, বুঝছো? এদিকে আমার মেসেজ দিল, তাদেরকে দেখান ফ্রেন্ড। ভাই ক্লায়েন্টের কি তখন মাতাইতাম নি নাকি তো অফ পেজ শেষ করে মাতাইতাম? অফ পেজ তো শেষ, ইএসটিসি তো শেষ, এখন মাথাইতে পারি। না ওই যে কইলে না ব্যাকলিংক ট্যাকলিংক শিখাইবা অফ পেজ। আচ্ছা, ব্যাকলিংক এগুলা, ব্যাকলিংক তো দেখিলে এখন তো মাথায় খাম তো খাইতে তো সময় লাগবে, মাথায় মাথায় সমস্যা নাই। আমরা তো অন পেজ শেষ, অফ পেজ শেষ নেই। দিন অফ পেজ হইছে। ভাই আজকে কি দার ক্লাস করলাম ইউএসটিসি অনলি অফ পেজর টেকনিক্যাল লাস্কেল আর ওই যে সাইট স্মল এসও টুলস ব্যবহার, সাইটের ব্যবহার, তারপর রিপোর্ট যেগুলো দেখলাম। মানে ইগো অফ পেজ না। না যেটা সময় লাগে ওটা কিন্তু সাইটের স্কোর দিয়া দেখায়, অনেক সময় ওই যে দেখায় আমরা এসসি যেগুলো করি এগুলো দেখায়, এগুলো যখন আমরা এসসি পারফেক্টলি করি 80% আপ থাকে, 87 90 আপ অনেক সময় থাকে এগুলো স্কোর। সো এমনি তো বুঝতে পারছেন বিষয়গুলো। এখন নরমালি ক্লায়েন্টের লগে মারতে পারবানি। হয় পারা যাবে। আর জিও যেটা কইছেন, সময় যেটা কইছেন, আপনি দুইটা গিগ ফলো করতে পারেন। আমার গিগ দেখা করেন তো ফারজুক ভাইতে এসিও গিগ আছে, ও গিগগুলো ফলো করে দিবা। ওই যে গিগ যেটা আছে সুমাইয়া, জানি তাই বুঝি। ও গিগগুলো ফলো করে দিবা। এখানে 3 পেজ অপটিমাইজেশন যেটা বুঝাইছি, 3টা পেজের অপটিমাইজ করবো, $5 করে ফন্টও দিবা নিশ্চয়। টাইটেল অপটিমাইজেশন তো বুঝেন, টাইটেল অপটিমাইজেশন তো বুঝলা। তারপরে H1 H2 ট্যাগ, তারপর ওই যে H1 H2 মানে হেডিং 1 হেডিং 2 হেডিং 3 ট্যাগগুলা দিয়া দিবা, মেটা ডেসক্রিপশন দিয়া দিবা। ইমেজ অল্টারনেটিভ টেক্সট এটা বুঝেননি? ইমেজ অল্টারনেটিভ টেক্সট হচ্ছে আমরা ইমেজে ক্লিক করে যে তার যে আমরা ট্যাগগুলা দিয়ে দিছিলাম। আর তারপর হলো 3 কিওয়ার্ডস রিসার্চ, 3টা ব্লগার লাগে, 3টা পেজের লাগে, 3টা কিওয়ার্ড। বুঝছেন তো বিষয়টা? তারপরে স্ট্যান্ডার্ড সেম, শুধুমাত্র বদলাইছে। এখানে জাস্ট করে দিয়েছেন যে 3 পেজ ও বিষয়গুলো, যে 3 পেজ বা আর্টিকেল অথবা ব্লগ তাই দিয়ে দিব, যে প্যাকেজের যেটা লেখা লাগে। আর বাকি যে এখানে কেন কইয়া দিছি তার সার্ভিসের নিচ রিলেটেড কিওয়ার্ড রিসার্চ করে দিবা, কিওয়ার্ড না থাকে টাইটেল ট্যাগ দিবা, টাইটেল হেডিং ট্যাগ দিবা, মেনশন দিবা, ইমেল ট্যাগ দিবা, এসইও ফ্রেন্ডলি ইউআরএল দিবা। তারপর ইন্ডেক্সিং এন্ড স্পিড বুস্টিং, এই যেটা আমরা খরচা মানে স্পিড বুস্টার লাগে, ওই যেটা আমরা যে করি এবং যেগুলো ওই যে অ্যাড করে দিই এক্সটেনশন। তারপরে কন্টেন্ট অপটিমাইজেশন, মানে এসইওটা ফুলটা অপটিমাইজ করে দিবা। ক্রিয়েট এন ইন্টারনাল লিংক উইথ রিলেভেন্ট কন্টেন্ট, তাই না? যদি দেখো ক্রিয়েট ওই যে ইন্টারনাল লিংক যেগুলো তারা যে লিংক আছে লিংকটা ক্রিয়েট করে দিবা। তারপরে ক্রিয়েট আউটবাউন্ড লিংক উইথ হাই অথরিটি সাইট, যেগুলো বা বিভিন্ন সাইট যেগুলো আছে ও সাইটের লিংকটা আনতে আউটবাউন্ড লিংক করে দিবা। সাইট ম্যাপ, তারপরে robot.txt এগুলো করে দিবা। ওয়েব মাস্টার টুল সাবমিশন,
মাস্টার টুল সাবমিশন এগুলো দেওয়া দরকার না, জাস্ট উপরে যেগুলো আছে ততটুকু দিব, আর রোবট ডট টিএক্সটি দিয়ে দিব। বুঝছেন নি? যেছে আমরা নতুন অবস্থায় মানে কত টাকা দিতাম প্রাইস কত ডলার? প্রতি ব্লগার লাই $5 to $10। বাকি সবাই বুঝছেন নি? Right. তখন আপনার কি করছেন নি সবে? না খুলছি না, কালকে দেখছিলাম কিছু ইয়ে কি আর কি, এই কালকে মধ্যে আজকে খুলবো। বাকি বাকি সবার কি অবস্থা? বাকি সবার কি অবস্থা কোনছেন? গিগ টিকের অবস্থা কিটা? খুলোই না ভাই, খুলবো ভাই আজকে। খুলিলেন? রাখলে তো লাভ নাই, খুললেও খুলে দিছে। ভাই ইয়াও কিতা আমার গিগ অলরেডি ফার্স্ট হয়ে গেছে, যে কিছু খাটতামই না কিতা। ফার্স্ট হয়ে গেছে বলতে মানে ফার্স্ট পেজে গেছে নাকি? না না মানে টোটাল 5টা গিগ হইছে। ও আচ্ছা, ফার্স্টটা গিগ হয়ে গেছে। কিতা কিতা বলছেন? আমি তো সোশ্যাল মিডিয়া একটা খুলছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট আর ইউটিউব। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট খাইতাম না এটা না এটা। Pinterest হাতে যায়, কারণ হলো আপনার তখন অন পেজ খুলবা একটা, অফ পেজ খুলবা একটা, দুইটা ইউটিউবে তো ভাই ফার্স্ট পেজও আয়, র‍্যাঙ্ক করে, নাম্বার 3ও আয় পড়ে। আইব র্যাঙ্ক আইব, সময় লাগবে একটু, বুঝছেন? এখন তো বোঝা নেই। এমনি হলো ফার্স্ট ওয়ান হলো যে অর্থনৈতিক অবস্থা মান্দা, অর্থনৈতিক অবস্থা মান্দা। তারপরে হইলো এখন দরকার আপনি আপনি আইসেন ফার্স্ট পেজ, এখানে কিন্তু আরো অনেকে আছে। তার ওই যে লেভেল 2 সেলার আছে, লেভেল 1 আছে, টপ সেলার আছে, বুঝলা তো? ওদের লাগে একটু সময় লাগবে। ভাই ডেইলি তো মনে ভাই ব্লগ বানাইয়া প্র্যাকটিস করি, কিন্তু পরের দিন ভাই ও ব্লগ ওদিকে ভাই লগ ইন করতাম পারি না ভাই, দেখি হয় না দেখি। এখানে WP অ্যাডমিন দিয়ে দেওয়া হবে। মানে সাপোজ পরে হেসটি আপনার ও আইটির নাম দিলে হইব না নি পরে? কোনটা? ও যে আপনার ওয়ার্ডপ্রেসে আর কি যে প্র্যাকটিস করি, যে জি, দেখা গেছে আজকে যেগুলো বানাইছি ভাই পরের দিন দেখি এগুলো লগ ইন হয় না। লগইন তো হইব, লগইন তো না, ওই যে ও কথা কই জানি, জি জি আপনার তো নাম ভুলে যায়, মানে ওর নামটা ভুলে যায়, যে ফুলটা করে ফুলটার নাম মনে ভুলে যায়। ও ফুলটার নাম দিবা, দিয়া ও যে যেটা জাম যেটা এটা অন করে দিব, দুইটা অপশন অন করে দিব, জি জি অন করে দিয়া তারপর ঢুকবা, আর লগে WP অ্যাডমিন দিবা, অটোমেটিকলি ঢুকবে। বুঝছেন? একটু সময় লাগবে, পড়া থেকে সময় লাগবে, বা থেকে ঢুকবে। তো আশা করি কোনো প্রবলেম আছে নি? স্মল এসে টুলসের কাজটা দেওয়া অনেক অনেক হেল্পফুল, বুঝছেন নি? আচ্ছা ভাই। অনেক হেল্পফুল, সাইটটা অনেক কাজটা ইজি করে, অনেক হেল্পফুল, কাজ যেগুলো ইজি হয়। ফাইম কি অবস্থা? ফাহিম তো আপনার একটা প্রেজেন্টটা দিলেই বা
অ্যানিমেশন কি তাইলো গত ক্লাসে তোমার অ্যানিমেশন আসলো না সতীপ্ত দাস প্লাবন নাই এমডি নুরু সাইন তারপরে সাব্বির আহমেদ শিপু নাই তারপরে তান্নি বেগম আলামিন ইসলাম এমডি আবেদ মিয়া কি হইল দিলওয়ার হুসাইন আতিকুর রহমান ফাহিম হাসান মোহাম্মদ আসি ভাই দেবাশিস দাসন অনিমেষ রয় জাহিদ হাসান নাই শাহনাজ পারভিন নাই ফাবিহা তাসনিম নাই ফাতিমা জান্নাত সুইটি রনি জয়দীপ আছি রেদওয়ান ইসলাম আরিফ আসি ভাই ফাহিম আহমেদ মুবিন সুমাইয়া জেরিন লুচি আসি ভাই আচ্ছা তাইলে আমরা নেক্সট ক্লাসও আমরা যে শুরু করবো অফ পেজে শুরু করবো বুঝছেন নি নেক্সট ক্লাস থেকে আমরা অফ পেজে শুরু হইব সপ্তাহ বা ক্লাসও আর অন পেজে গিগ করিলে বা কোনো সমস্যা হলে তাহলে আমরা অন পেজে গিগটা দেখ মনে বুঝছেন নি যে অফিস পরে কিতা ভাই অফ পেজ পরে আমরা ইমেল মার্কেটিং এ যাইব হ্যাঁ জি চল আচ্ছা আপনার কিন্তু সবগুলা প্র্যাকটিস হবে এদিন কিন্তু আমরা শেষ হইলে আমরা কিন্তু আবার অন পেজে সবগুলা দেখবো যে কার কোন জায়গায় প্রবলেম আছে এন পেজ আপনার সবে একবার করে সবে অন পেজে সেগুলা করবা বুঝছেন নি সব পেজে করার বাদে আমরা আবার অন পেজে মুভ করবো যাতে আপনারা এগুলো পুরো ক্লিয়ার হয়েছে কিনা দেখো বুঝছেন নি আচ্ছা তাইলে ভালো থাকুন সব দেখা হইব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম